আমাদের আজকের ক্লাস সংখ্যার ধারণা। তো সংখ্যার ধারণার ক্ষেত্রে আমাদেরকে মাথায় রাখতে হবে দুইটা জিনিস। এক, এটা পাটিগণিতের ভিতরের অংশ এবং এই পাটিগণিতের ভিতরের যে অঙ্কগুলো সবসময় ক্যালকুলেশনগুলো অনেক বড় বড় হয়। এখানে ট্রিক্স এই সেই যতই শেখা হোক না কেন, গুণ করা, ভাগ করা, বড় বড় সংখ্যারে খুব দ্রুত গুণ করে ফেলা, এই যে জিনিসগুলো ম্যানুয়ালি খুব দরকার, কারণ পরীক্ষার হলে আমাদের জেনারেলি ক্যালকুলেটর থাকবে না। তো এইখানে সবথেকে বেশি যে বিষয়টাই করে আমার কাছে মনে হয় শর্টকাট অঙ্ক করার থেকে অ্যানালাইসিস করে করাটা ভালো। এই কারণে এখানে একটু টাইম নিয়ে প্র্যাকটিসটা বেশি করা দরকার। এখানে সংখ্যার ধারণা আমরা ফার্স্টে যেটা দেখি, যে কোনো সংখ্যা, এটা হয়তো সেটা বাস্তব সংখ্যা আর তা না হলে অবাস্তব। বাস্তব সংখ্যা এটারে হচ্ছে আর বা রিয়েল নাম্বার দেওয়া হয়। এটা জেনারেলি দুই প্রকার, একটা মূলদ এবং অপরটা অমূলদ। এটাকে কিউ এবং এটাকে কিউ ড্যাশ দিয়ে বা কিউ প্রাইম দিয়ে প্রকাশ করা হয়। অমূলদ সংখ্যা এর হচ্ছে আর কোনো ভাগ নাই, মানে অমূলদ অমূলদই, কিন্তু মূলদ সংখ্যাকে আমরা আবার ভাগ করতে পারি হচ্ছে দুইটা নাম্বারে। এক হচ্ছে পূর্ণ সংখ্যা এবং দুই হচ্ছে ভগ্নাংশ। এবার এই যে পূর্ণ সংখ্যা যেটা, এইটাকে আমরা আবার তিন ভাগে ভাগ করতে পারি। তো তিন ভাগের প্রথমটা হচ্ছে আমাদের ধনাত্মক বা স্বাভাবিক সংখ্যা, যেটাকে ন্যাচারাল নাম্বার n দিয়ে প্রকাশ করা হয়, এবং অপরটা ঋণাত্মক, যে মানগুলো আসলে যে -1, -2, -3 এভাবে হয়। এবং এই দুইয়ের মাঝামাঝি অবস্থানে যেটা আছে সেটা হচ্ছে জিরো। জিরো এটার এই থেকে দুইটা প্রশ্ন হতে পারে। এক হচ্ছে এই শূন্য বা জিরো এর আবিষ্কারটা কোথায়? এটা ভারতীয় উপমহাদেশে। এবং আরেকটা প্রশ্ন হতে পারে এর আবিষ্কারক। আমরা সাধারণত আমরা যেটা দেখি এটা হচ্ছে আর্যভট্ট, অপশনে এইটাই থাকে বেশি। তবে আর্যভট্ট এর পাশাপাশি আর একটা থাকতে পারে হচ্ছে ব্রহ্মগুপ্ত। যদি এইটা থাকে তাহলে এটা দেব, যদি এইটা থাকে তাহলে এটা দেব, কিন্তু যদি দুইটা একসাথে থাকে তখন আমরা ব্রহ্মগুপ্তটা অ্যান্সারে নেব। এরপরে যে এটা ভগ্নাংশ দুই প্রকার। এক হচ্ছে আমাদের সাধারণ যে ভগ্নাংশ, আর আরেকটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশ দুইটা, একটা হচ্ছে প্রকৃত, অপ্রকৃত। এবারে যে অপ্রকৃত এটা আবার মিশ্র ভগ্নাংশ নামেও পরিচিত। আর দশমিক ভগ্নাংশ দুইটা, একটা অসীম এবং আর একটা সসীম আবৃত বা আবৃত দশমিক, যেটা বলে আবৃত।
এবং বাস্তব সংখ্যার পর আরেকটা অবাস্তব সংখ্যা। এটা অবাস্তব সংখ্যার একটা প্রতীক হচ্ছে ছোট হাতের আই। এইখানে আমাদের অবাস্তব সংখ্যার ক্ষেত্রে এক হচ্ছে বিশুদ্ধ এবং আরেকটা হচ্ছে অবিশুদ্ধ। তো বিশুদ্ধ হচ্ছে 3i 4i এরকম, যার সাথে আইটা আপনাদের জটিল সংখ্যা বা অবাস্তব একটা কাল্পনিক সংখ্যা ধরা হলে তার সঙ্গে যে কোনো পূর্ণ সংখ্যা গুণ আকারে থাকতে পারে, এটা বিশুদ্ধ হবে। কিন্তু যদি এইটা তখন টোটালি অবাস্তব অংশ। কিন্তু যদি এরকম হয় যে 3 + 2i, তখন এটা হচ্ছে বাস্তব এবং এটা হচ্ছে অবাস্তব, এবং দুই অংশ একত্রে মিলে হচ্ছে আমাদের অবিশুদ্ধ অবাস্তব। তো এইখানে অবিশুদ্ধ অবাস্তব বা অবাস্তব সংখ্যার একটা বিষয় আছে অনুবন্ধী। এই অনুবন্ধী নির্ণয় করতে, যদি আমি এই সংখ্যাটার অনুবন্ধী নির্ণয় করতে চাই, তখন আমাকে দিতে হবে 3 - 2i, অর্থাৎ যে অবাস্তব পার্টটা থাকে আমার, সেই অবাস্তব পার্টের আগে যে চিহ্নটা থাকে তার চিহ্নর বিপরীত করে দিলেই আমরা সেই সংখ্যার অনুবন্ধী সংখ্যা পেয়ে যাই। তো সংখ্যার ধারণার ক্ষেত্রে এইগুলো যদি আমাদের ক্লিয়ার হয়ে থাকে, তাহলে আমরা এর পরবর্তী ধাপে যাব। এর পরবর্তী একটা টপিক, এখানে টপিকগুলো আসলে খুবই ছোট ছোট এবং এগুলো অনেকটা মুখস্থ করে রাখার মতন, বুঝে মুখস্থ করতে পারলে সেটা বেশি ভালো। 1 থেকে 100 পর্যন্ত, 1 থেকে 100 পর্যন্ত এর ভিতর আমার শূন্য আছে কয়টি? শূন্য আছে 11টি। 2, 1 আছে কয়টি? 1 আছে 21টি, এবং 1 ছাড়া বাকি যে সংখ্যা 2 থেকে 9 পর্যন্ত, এইটা আছে 20টি। অর্থাৎ যদি প্রশ্ন হয় যে 1 থেকে 100 এর ভেতরে 4 আছে কয়টি? 20টি। 5 আছে কয়টি? 20টি। আর এইখানে আরেকটা বিষয় একটু মাথায় রাখতে হবে, যদি প্রশ্ন এরকম হয় যে 0 থেকে 100 পর্যন্ত আমার শূন্য আছে কয়টি, তখন আমার 11টি হয়ে যাবে 12টি। এরপর আমাদের যেটা দেখতে হবে মৌলিক সংখ্যা। এই যে 1 থেকে 100 পর্যন্ত আমাদের মৌলিক সংখ্যা এবং মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কি? মৌলিক সংখ্যা সাধারণত আমরা জানি যে কোনো সংখ্যাকে যদি সেই সংখ্যা দিয়ে ভাগ করা হয় আর 1 দিয়ে ভাগ করা হয়, তাহলেই সেইটা বিভাজ্য হবে। আদারওয়াইজ অন্য কোনো সংখ্যা দিয়ে সে বিভাজ্য হবে না। যদি কোনো সংখ্যার এই গুণটা থেকে থাকে, তাহলে সেই সংখ্যাগুলোকে মৌলিক সংখ্যা বা প্রাইম সংখ্যা বলা হয়। অর্থাৎ 1 ব্যতীত অথবা 1 এর বড় যে কোনো সংখ্যা, 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো উৎপাদক না থাকলে তখন তাকে হচ্ছে মৌলিক সংখ্যা বলে। তো আমরা দেখব যে 1 থেকে, এখানে আমি একটু লিখে নিই যে মৌলিক সংখ্যার ক্ষেত্রে একটা আছে আমাদের, 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা সবগুলো মুখস্থ থাকাই ভালো। এখানে একটা সিকোয়েন্স হচ্ছে 4 4 2 2 3 2 2 3 2 1। এই সিরিয়াল অনুযায়ী 1 থেকে প্রথমে 10, এরপরে হচ্ছে 11 থেকে 20, 11 21 থেকে 30, 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60,
61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, 91 থেকে 100। এর ভেতর এই যে 4 4, 2 2, 3 2 2, 3 2 1, এই যে ইয়েগুলো নাম্বারগুলো, এত সংখ্যক মৌলিক সংখ্যা এই সংখ্যাগুলোর ভিতর বিদ্যমান, এবং এইগুলো হচ্ছে আমাদের মুখস্থ করে রাখতে হবে যে কার ভেতর কোন সংখ্যাটি আছে, যে এটা মানে ইজি ওয়েতে, তাহলে আমাদের অনেক সময় অ্যান্সারগুলো আমরা পেয়ে যাব যে কার ভেতর কতগুলো সংখ্যা আছে। তো প্রাথমিক অবস্থাতে আমরা এক ব্যতীত এক মৌলিক সংখ্যা নয়, এবং দুই হচ্ছে একমাত্র, এখানে আমাদের যে মৌলিক সংখ্যার সিরিজটা শুরু হবে 2 3 5 7, এই 2 হচ্ছে একমাত্র জোড় মৌলিক সংখ্যা। এরপরে এখানে আমাদের 11 এই সংখ্যাগুলো আমরা পাই, এবং এগুলো টোটাল হচ্ছে 25টি। এই পর্যন্ত আমার আছে 25টি, এবং এদের সবগুলোর যোগফল হবে এটা, এবং 1 থেকে 200 পর্যন্ত আছে আমার 46টি সংখ্যা, 46টি মৌলিক সংখ্যা আসলে। তাহলে আমরা এক থেকে যদি 100 পর্যন্ত 25টা পাই, তাহলে আমাদের বাকি যেটা পাই সেটা হচ্ছে 21টা। তো এগুলো মাঝে মধ্যে প্রশ্নে থাকতে পারে। এরপরে আমাদের আর একটা জিনিস একটু দেখতে হবে, এটা হচ্ছে সহমৌলিক। মৌলিকের পরে একটা টপিক আসে, সেটা হচ্ছে সহমৌলিক। সহমৌলিকটা কি? তো সহমৌলিক হচ্ছে যখন কোনো দুইটা সংখ্যা, সাপোজ আমি এইখানে দুইটা সংখ্যার একটা হচ্ছে আমার 8 আর একটা হচ্ছে 15। এবার এই যে দুইটা সংখ্যার ভেতর এক ব্যতীত অন্য কোনো সংখ্যা থাকবে না যা এদের ইয়ে হবে, মানে গুণনীয়ক হবে একসাথে। তার গুণনীয়কটা হচ্ছে আসলে কি, আমি যদি 8 লিখে 8 × 1 সমান হচ্ছে 8। এরপর আমি যদি লিখি যে 4 × 2 সমান 8, আর এই ছাড়া আর কোনোভাবে কিন্তু আমি 8 করতে পারবো না। তাহলে এইখানে 1 2 4 এবং 8, যে 1 2 4 8, এই চারটাই হচ্ছে 8-এর গুণনীয়ক। একইভাবে 15 × 1 এটা করলে আমি পাবো 15, এবং 5 × 3 3 5 আমি পাবো 15। তাহলে এর গুণনীয়কগুলো হবে 1 3 5 এবং 15। তো এর গুণনীয়ক মানে 8-এর গুণনীয়ক এবং 15-এর গুণনীয়কের ভিতর অনলি এই সংখ্যাটা আছে যেটা কমন দুই জায়গায় আছে। আদার্স কোনো সংখ্যা বা আদার্স কোনো গুণনীয়ক এদের কমন নাই, যেটা এরও আছে। তাহলে যখন এরকম হবে তখন দুইটা সংখ্যা পরস্পরের সহমৌলিক হবে। এই সহমৌলিক ছাড়া আর রোমান সংখ্যার ক্ষেত্রে আমাদের কয়েকটা চিহ্ন, যেহেতু সংখ্যা এখানে রোমান সংখ্যা একটা ফ্যাক্টর, আমরা অনেক সময় সিরিয়াল করার জন্য রোমান সংখ্যা ব্যবহার করে থাকি 1 2 3, কিন্তু এগুলো এইটার সমান লেখা হয় এইটা, বা অনেক সময় এইভাবে ছোট হাতের করেও লেখা হয়। এরপরে অ্যামাউন্টটা হচ্ছে 5, যেটাকে ভি দিয়ে লেখা হয়। 10 এটাকে এক্স দিয়ে লেখা হয়। এর থেকে বড় যখন যাব আমি 50, এইটাকে লেখা হয় হচ্ছে এল দিয়ে। 50-এর পরে 100 এটাকে লেখা হয় ইংরেজি অ্যালফাবেট সি এইটা দিয়ে। এরপরে হচ্ছে 500 এটাকে লেখা হয় ডি দিয়ে, এবং 1000 এটাকে লেখা হয় এম দিয়ে। এইখানে যে বড় বড় যে চেঞ্জগুলো, এইগুলো একটু খেয়াল রাখতে হয়, কারণ এরপর যেমন 5-এর পরে আমরা যদি 6 লিখতে চাই তখন 5 এর সাথে 1 দিয়ে দিলে হয়ে যায়। যদি 4 লিখতে চাই তখন আগে
4 এটা আগে অন দিয়ে দিলে এভাবে লেখা হয়। কিন্তু মেজর যে চেঞ্জ বা মেজর যে চিহ্নগুলো একটু আমার দেখতে হবে, সেগুলো এর ভিতরে মোটামুটি এসে যাবে। এখন আমরা এই টপিকের উপর কিছু প্রশ্ন যদি দেখি, যেগুলো বিগত বিসিএস বা আদার্স জব পরীক্ষায় এসে গেছে। তো আমাদেরকে এই সিরিজটা মুখস্থ থাকতে হবে, বা খাতায় লিখে রাখলে ভালো হয়, যে প্রশ্ন সলভ করতে গেলে ইজি হবে। এবং নর্মালি তো এটা মুখস্থ বা আইডিয়া থাকতে হবে যে কোথায় কি পরিবর্তন হচ্ছে, তাহলে অঙ্ক সলভ করার সময় খুব একটা প্রবলেম হবে না। তো আমাদের আমি আসলে প্রশ্ন সলভ করার আগে প্রত্যেকটা প্রশ্ন খাতায় লিখে ফেলি এবং সেই অনুযায়ী প্রশ্ন করানোর চেষ্টা করি। ম্যাথের প্রশ্নগুলো হচ্ছে এই চ্যাপ্টারে যে ম্যাথের প্রশ্নগুলো, যদি পি একটি মৌলিক সংখ্যা হয় তবে √p ইজ ইকুয়াল টু হোয়াট। তাহলে পি যদি একটা মৌলিক সংখ্যা হয় তাহলে √p ইজ ইকুয়াল টু কি? আচ্ছা, পি হচ্ছে একটা মৌলিক সংখ্যা। আমরা জানি মৌলিক সংখ্যা সাধারণত 2, 3, 5, 7, এরপরে হচ্ছে 13, এরকমই হবে। যে সংখ্যাগুলোরে কি করা যায় না, এক ব্যতীত এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। তো এই ধরনের সংখ্যাগুলোরে যদি রুট করা হয়, √3, √2, √5, √13 এরকম যদি করা হয়, তখন সেই সংখ্যাগুলো সাধারণত অমূলদ সংখ্যা হয়। এবং অমূলদ হলে আমরা অমূলদ সংখ্যাটা কীভাবে বুঝবো? অ্যাকচুয়ালি অমূলদ সংখ্যা হওয়ার যে বড় শর্ত, সেটা হচ্ছে অমূলদ সংখ্যাকে কখনো p/q আকারে লেখা যায় না, অর্থাৎ ওটারে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না। এরপর আমাদের আরেকটা প্রশ্ন বলছে যে নিচের কোনটি অমূলদ সংখ্যা? নিচের কোনটি অমূলদ সংখ্যা এবং এর ভেতরের অপশনগুলো যা আছে, আমি যদি লিখি যে অপশনগুলো আছে, প্রথমটার অপশন আছে নাম্বার 1 অপশন হচ্ছে 0.41, নাম্বার 2 অপশন আছে মূলক 3 তার 9, এখানে আমার 3 নম্বর অপশন যেটা আছে 5.639 পৌনঃপুনিক, এবং সরি 4 নম্বর অপশন আছে আমার √27/48। এইখানে আমার যে কোনটা অমূলদ সংখ্যা, এখানে ফার্স্টেই বলে রাখা ভালো যে এই যে সংখ্যাগুলোর উপরে যে পৌনঃপুনিক আছে, এরা কখনোই অমূলদ সংখ্যা হয় না। কারণ এদের হচ্ছে এরা অনন্তকাল চলতেছে, এদেরকে থামায় দেওয়া হয়েছে এবং এইগুলোরে কনভার্ট করে একটা নর্মাল ভগ্নাংশে পরিণত করা যায়। আমি যদি এটাকেই নর্মাল একটা ভগ্নাংশে প্রকাশ করতে চাই, তাহলে 5,6,3,9 এর থেকে আমি বিয়োগ দিয়ে দিব পৌনঃপুনিক নেই যে অংশের, অর্থাৎ 5 এইখানে। এরপর আমার যতটুকু পৌনঃপুনিক আছে এইখানে অ্যাকচুয়ালি 3টাতেই পৌনঃপুনিক, যতগুলো পৌনঃপুনিক এখানে যদি মাঝখানে অনেকগুলো সংখ্যা থাকে তখন সবগুলোতে দেওয়া লাগে না, প্রথমটা এবং শেষেরটা দিলে বুঝতে হয় যে আমার সবগুলোতে পৌনঃপুনিক আছে। তো এই পৌনঃপুনিক থাকলে তখন আমার এইখানে 3টা 9 নিচে চলে আসবে। এবং এরপর যদি দশমিকের ভেতর আর কোনো সংখ্যা থাকতো যার উপর পৌনঃপুনিক নাই, তাহলে যতগুলো সংখ্যা থাকতো আমি ততগুলো শূন্য দিয়ে দিতাম। তো এইটাকে আমি কনভার্ট করলে এখান থেকে আমার জাস্ট 5 বিয়োগ হয়ে যাবে। এইখানে আমি যেটা পাবো এটা 4,9,9,9। তো এইটা একটা পি, আমরা একটু আগে বলছিলাম যে মূলদ সংখ্যা হচ্ছে যদি p/q আকারে প্রকাশ করা যায় তখন সেটা মূলদ সংখ্যা, এবং অমূলদ হওয়ার অন্যতম শর্তই হচ্ছে ওইটাকে p/q আকারে প্রকাশ করা যাবে না, তাহলে এটা আমার অ্যান্সার হবে না। সেমভাবে আমি যদি এইটাকে করি তখন আমার 4 - 0/9 ইজ ইকুয়াল টু 4/9, এটাও আমি p/q আকারে প্রকাশ করতে পারি। এরপরে আমাদের 2 নম্বর অপশনে যেটা আছে যে মূলক 3,9, এইটাকে আমরা যদি ক্যালকুলেট করি তখন হচ্ছে এর যে মানটা, এটা 2.080083 এরকম একটা অ্যামাউন্ট আসবে। এইখানে আমাদের শেষে ইনফিনিটিভ পর্যন্ত একটা সংখ্যা আসবে, এবং এইখানে অলরেডি এটা √7 এবং
√48 এটা অলরেডি পি এবং কিউ আকারে আছে। সো আমার এইটা এবং এইটা আমার অ্যান্সার আসবে না, অ্যান্সার আসবে এইটা। কারণ অমূলদ সংখ্যার আর একটা বড় সাইন, সেটা হচ্ছে এইখানে যে সংখ্যাগুলো থাকবে এই সংখ্যাগুলো রিপিটেড থাকবে না, অর্থাৎ 2.333 বা 080808 এরকম যে একই টাইপের যে সিকোয়েন্স, এইটা এদের ভিতর থাকবে না, কিন্তু এটা ইনফিনিটিভ পর্যন্ত চলতে আছে এরকমটা বোঝা যাবে। তো এইগুলো আসলে ম্যানুয়ালি ক্যালকুলেট করা খুব একটু সহজ বিষয় না। তো এইগুলো মুখস্থ রাখা লাগে, কিছু কিছু জায়গায় একটু ভালো করতে গেলে মুখস্থ রাখা লাগবে। আর সবথেকে যে মানে সমস্যার যে বিষয়টা, সেটা হচ্ছে ক্যালকুলেটর ইউজ করতে দেওয়া হবে না। তো আসলে দেখা যায় যে এর 100টা প্রশ্ন 1 ঘন্টা কেন 1.5 ঘন্টা দিলে অনেক সময় সলভ করা যায় না। এরপরে আমাদের আর একটা প্রশ্ন আছে এখানে, যে নিচের কোন সংখ্যা √2 এবং √3 এর মধ্যবর্তী সংখ্যা। তো আমার এইখানে যে অপশনগুলো আছে, √2 এবং আমার বলছে যে √2 এবং √3 এর মধ্যবর্তী সংখ্যা কোনটি। আমার প্রথমটার একটা অপশনে আছে √3 + √2/2, আর একটা অপশন এটা হচ্ছে √2 × √3/2। গ একটা অপশন আছে 1.5 এবং ঘ একটা অপশন আছে 1.8। এইখানে আমার একটা বিষয় একটু মুখস্থ রাখতে হবে, এটা হচ্ছে √2 এর 1.4 এটা হচ্ছে এর, এবং √3 যেটা এটা হচ্ছে 1.732। এইখানে আমার এই যে দুইটা ভগ্নাংশ এদের মাঝামাঝি যেটা, এটা অ্যান্সার হচ্ছে এটা। কিন্তু এখন বিষয় যে আমি কিভাবে বুঝবো যে এইগুলো ক্যালকুলেট করলে এটা আসবে না। তো এইগুলোর জন্য আমাদের ম্যানুয়ালি ক্যালকুলেট করাটা শিখতে হবে। এগুলো ছোট ছোট যে মান সেগুলো মনে রাখতে হবে। যখন এখানে আমি এর সাথে এর কাটাকাটি করলে √2 পাই, তাহলে এখন আমার এই যে √3 এবং √2 এর যে মান সেগুলো ক্যালকুলেট করলে কীরকম আসতে পারে সম্ভাব্য, এরকম ছোটোখাটো কিছু মান সেগুলো আসলে মুখস্থ রাখতে হবে এবং নলেজে রাখতে হবে। তাহলে পরীক্ষার সময় ক্যালকুলেটিং মানে অনেকটা ছোট ছোট ক্যালকুলেশন হলো, এগুলো করতে অনেকটা টাইম লেগে যায়, এই টাইমগুলো এখানে আমাদের বেঁচে যাবে। এরপর আমার বলছে যে নিচের কোন সংখ্যাটি মৌলিক সংখ্যা। এখানে অপশনে ছিল 47, এবং আমরা জানি যে 41 থেকে 50 এই ক্যাটাগরির ভেতরে হচ্ছে 47 সংখ্যাটা আসবে। এরপরে আরেকটা প্রশ্ন আছে যে 1 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি। তো 1 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা আমার প্রথমে যে সিকোয়েন্স ছিল মনে থাকার কথা, যে 4 4 2 2 3 2 2 3 2 1। তো এইখানে আমার প্রথম 1 থেকে 10 পর্যন্ত, এরপরে 21 থেকে 20 মানে 11 থেকে 20 পর্যন্ত, এবং এরপরেরটা হচ্ছে 21 থেকে 30 পর্যন্ত। অর্থাৎ আমি যে প্রথম যে আমার 3টা নাম্বার, এই 3টা নাম্বার যোগ করলেই আমি যেটা পেয়ে যাব 10, 4 4 8 আর 2 10। হ্যাঁ, তাহলে আমার প্রথম 1 থেকে 30 পর্যন্ত সংখ্যা আছে হচ্ছে 10টি, মৌলিক সংখ্যা আছে 10টি। এরপরে আর একটা প্রশ্ন বলছে যে 10 থেকে 60 পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক নয় তাদের সমষ্টি কত। তো এইটা আমাদের যে চার্ট, ওই চার্টের দিকে তাকালে একদম খুব সহজে অ্যান্সার পাওয়া যাবে। এখানে আমি পুরো চার্টটা তো আবার লিখব না, কিন্তু আমি এখানে দেখাই দিব যে কোন মানে বলে দিব যে কোথা থেকে কোন পর্যন্ত আছে। তো আমার এখানে প্রথম বলছে যে 10 থেকে 60 এর ভেতরের যে মৌলিক সংখ্যাগুলো আছে যাদের শেষে একক স্থানীয় অঙ্ক, মানে শেষের দিক দিয়ে আমরা একক স্থানীয় অঙ্ক জানি যে সাধারণত যদি এরকম হয় যে 19, তো এইটা হচ্ছে একক স্থানীয় অঙ্ক, এটা হবে দশক স্থানীয় অঙ্ক। এরপরে এইখান থেকে আমাদের 10 থেকে 60 পর্যন্ত টোটাল আছে হচ্ছে এটা এটা এবং হচ্ছে 59। এই যে 60 পর্যন্ত এই 3টা সংখ্যা আছে যাদের একক স্থানীয় অঙ্ক শুধুমাত্র নয়, অন্যান্য সংখ্যাগুলো। এবার এইগুলো যোগ করার পর আমি অ্যান্সার পাবো এখানে 107, এবং ওইখানে অপশনে ছিল 107 যেটা অ্যান্সার। এরপর আর একটা প্রশ্ন বলছে যে 60 ও 80 এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর কত হবে। 60 ও, এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আছে যে 60 ও 80 এর মধ্যবর্তী,
অর্থাৎ 60 থেকে আমার 80, এইখানে এর প্রথম যে অঙ্কটা সেটা পাবো আমি সব থেকে ছোট মৌলিক সংখ্যা, এবং এর আগে পর্যন্ত যে অঙ্কটা সেটা আমি পাবো সব থেকে বড়। তো এইখানে আছে 61 এবং এইখানে আছে আমার 79। তো এই 79 এবং 61 এর যা ব্যবধান, এখান থেকে আমি 9 থেকে 1 গেলে আমি 8 পাচ্ছি, এবং এইখান থেকে সিম্পলি 1 পাচ্ছি 18। অর্থাৎ আমার এই অ্যান্সারটা হচ্ছে 18। এরপর আর একটা প্রশ্ন আছে যে 43 থেকে 60 এর মধ্যে মৌলিক সংখ্যা কতটি? 43 এবং 60 এর মধ্যে যদি বলে, তাহলে আমাদের 43 বাদ দিয়ে আসবে এবং সেইখানে অ্যান্সার হবে 4টি। কিন্তু যদি বলে যে 43 থেকে 60, তখন এর ভিতরে আমার অ্যান্সার আসবে 5টি, অর্থাৎ তখন 43 সহ। কিন্তু 43-এর মধ্যে বললে একটা অপশন বাদ দিয়ে আসবে, মানে একটা অ্যান্সার বাদ দিয়ে আসবে, সেটা 43, যে ওর মধ্যে এবং ওর থেকে এটা। এরপর আমার আর একটা প্রশ্ন, এগুলো আসলে সংখ্যা গতানুগতিক সংখ্যার সিস্টেমের ভিতর না, বলেছে যে কোনো সংখ্যার 0.1 তার পৌনঃপুনিক। আমি এটা একটু লিখে নিই, যে আমি এটা যদি একটু ভালো করে লিখি ফার্স্টে, যে কোনো সংখ্যার 0.1 তার উপর পৌনঃপুনিক এত ভাগ এবং 0.1 ভাগের মধ্যে পার্থক্য 1 হলে সংখ্যাটি কত? তো এইখানে আমি যদি মনে করি সংখ্যাটি হচ্ছে এক্স, তাহলে আমার এই এক্স এর ক্ষেত্রে বলছে কোনো সংখ্যার এত ভাগ, অর্থাৎ এর যে মানটা, আগে আমি এই মানটা বের করি, যে এই মানটা এবং এই মানটা সমান আমি কত পাবো? 0.1 পৌনঃপুনিক। এটা এখানে 1 থেকে 0 বিয়োগ বাই হচ্ছে 9, অর্থাৎ 1/9 এটা, এবং 0.1 এটা অর্থাৎ হচ্ছে আমি দশমিক উঠানোর জন্য এখানে 1, এইখান থেকে দশমিক উঠানোর জন্য আমি দেবো একটা 1, এবং দশমিকের পর একটা 0, এই কারণে হচ্ছে 10, অর্থাৎ 1/9 এবং 1/10। তাহলে কোনো সংখ্যা x/9 এবং এদের মধ্যে পার্থক্য এবং x/10 এদের মধ্যে পার্থক্য সমান হচ্ছে আমার 1। তাহলে এইখানে আমি 10 এবং 9 এর লসাগু পাবো 90, এই 9 দিয়ে এর করলে 10x এবং 10 দিয়ে ভাগ করলে 9, এবং সেই 9x এর সাথে গুণ করলে 9x = 1। এইখানে 10x থেকে 9x চলে যাবে, অর্থাৎ অনলি x থাকবে, এবং এটা এখানে গুণ আকারে আছে। তো এই গুণটা এই পাশে যখন, সরি, এর সাথে ভাগ আকারে, x এর সাথে ভাগ আকারে আছে, এবং এটা যখন পরবর্তীতে এই সাইডে যাবে তখন গুণ হয়ে যাবে, অর্থাৎ x = 1 × 19, অর্থাৎ 90। এটাই হবে আমার অ্যান্সার। আমার পরবর্তী যে প্রশ্নটা, যে 72 এর ভাজক সংখ্যা কতটি? তো
ভাজক সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে আমাদের ফার্স্ট অফ অল এটাকে হচ্ছে বিশ্লেষণ করে নিতে হবে। মানে ছোট ছোট লসাগু করা বা গসাগু করার ক্ষেত্রে আমরা যেরকমভাবে ছোট করে ফেলি এরে, সেভাবে ছোট করে ফেলতে হবে। তো আমি ফার্স্ট এটারে যদি ভাঙতে যাই, আমি 2 দিয়ে ভাঙলে কত পাবো? 36। আমি আবার 2 দিয়ে ভাঙলে এখানে পাবো 18, আবার 2 দিয়ে ভাঙলে পাবো 9, আবার এটা হচ্ছে আমি 2 দিয়ে ভাঙতে পারবো না, তখন আমি দেবো 3, 3 দিলে আমি পাবো 3। তাহলে এইখানে আমার যে মানগুলো এখানে পাবো কত? 2 গুণ 2 গুণ 2 ইন্টু 3 গুণ 3, অর্থাৎ এই অঙ্কগুলো গুণ করার ফলে আমি 72কে পাবো। তো এইখানে আমি দেখি যে 2-এর পাওয়ার কত আছে। মানে এইখানে আমার 2 আছে কয়টা? 2 আছে হচ্ছে আমার 3টা, এবং এর সাথে গুণ সম্পর্কে 3 আছে হচ্ছে 2টা। তাহলে এখানে আমার ভাজক সংখ্যা যেটা হবে, ভাজক সংখ্যাটা যে সংখ্যাগুলো দিয়ে 72-এ ভাগ করা সম্ভব, এইটা হবে হচ্ছে এইখানে 3। এই 3-এর সাথে আসলে এইটাই একটা সমস্যা, পাটিগণিত করতে গেলে ইংরেজি এবং বাংলার জোড়ায় যাবেই। 3-এর সাথে 1 যোগ এবং গুণ, এই যে 2, এই 2-এর সাথে 1 যোগ, ফলাফল এখানে 4 ইন্টু এখানে হচ্ছে 3, 3 4 12, অর্থাৎ 72-এ ভাগ করা যায় 12টি সংখ্যা দ্বারা। এবং বিভিন্ন সময় এর প্রশ্নটায় এরকমও আসে যে এর ভাজকগুলোর যোগফল কত। তো কোন কোন সংখ্যা দিয়ে 72-এ ভাগ করা যায়, সেই সংখ্যাগুলো, মানে যেগুলো দ্বারা ওটা বিভাজ্য সংখ্যাগুলোরে আবার কি করতে হবে? যোগ করতে হবে। এবং এর অ্যান্সার আসে হচ্ছে 195 মেবি। মানে 72-এ যে সংখ্যা দিয়ে ভাগ করা যায় তার মধ্যে একটা হচ্ছে 1, 1-এর পরে আছে 2, 2, 3, 4, 6, 12, 8, 9, 18, এরকম কিছু সংখ্যা যেগুলো দিয়ে অ্যাকচুয়ালি এটারে ভাগ করা সম্ভব, মানে এর যে ভাজক সংখ্যা সেগুলো। এবং ওইগুলোরে একসাথে আলটিমেটলি যোগ করলে পাওয়া যাবে যেটা, সেটাই হবে যে ভাজক সংখ্যাগুলোর যোগফল। এরপর আমার আরেকটা প্রশ্ন আছে যে এটাও আমার একটু লিখে নিতে হবে আসলে। 2টি অঙ্ক, যদি এটা লিখে নিই যে 2টি অঙ্ক এবং সংখ্যার পার্থক্য আই থিঙ্ক আমরা বুঝি যে অঙ্ক কি এবং সংখ্যা কি। 2 বা ততোধিক অঙ্ক মিলাই সংখ্যা হতে পারে। মানে সংখ্যার ভেতর ক্ষুদ্র ক্ষুদ্র যে ইয়েগুলো থাকে এগুলো অঙ্ক, যেটা 0 থেকে 9 পর্যন্ত হয়ে থাকে সাধারণত। তো অঙ্ক বিশিষ্ট আমার 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা, অঙ্কদ্বয়ের স্থান বিনিময় করলে অঙ্কদ্বয়ের স্থান বিনিময় করলে কত বৃদ্ধি পায়? 54 বৃদ্ধি পায়। অঙ্ক দুইটির যোগফল 12 হলে অঙ্ক দুইটির যোগফল 12 হলে সংখ্যাটি কত? তাহলে এইখানে আমার 1 নাম্বার যে অপশনে আছে 57, 2 নাম্বার অপশনে আছে 75, 3 নাম্বার অপশনে আছে 39 এবং 4 নাম্বার অপশনে আছে 93। তো এইখানে আমার 5 এবং 7, এখানে 3 এবং 9, এই দুইটাও সেম সংখ্যা, মানে অঙ্ক আছে। তো এগুলো যোগ করলে আমি 12 পাবো। সুতরাং এইখানে আমার 12 দিয়ে মেলানোর কোনো চান্স নাই। তাহলে আমার এখন দেখতে হবে কোনো স্থান পরিবর্তন করলে, অর্থাৎ যদি এটা 7 5 হয়, এটা 5 7 হয়, এবং এটা 9 3 হয়, এবং এটা 3 9 হয়,
কোন ক্ষেত্রে আমার মানটা বৃদ্ধি পাবে। তো 57 থেকে 75 হলে মানের বৃদ্ধি হয়, কিন্তু 75 থেকে 57 হলে মান কম হয়, তাহলে এটা অপশন থেকে এলিমিনেট হয়ে যাবে। 93 থেকে যদি আমার 39 হয় তখনও মান কমে যাবে, তাহলে এই দুইটা আমার অটোমেটিক্যালি বাদ, যে শুধু বৃদ্ধি পায় এবং হ্রাস পায় এই এই হিসাব থেকে। এবং এইখানে আমার বাকি থাকতেছে হচ্ছে কত, এইটা যদি আমার মান এইটা থেকে এইটাতে কনভার্ট হয় তখন মানটা বৃদ্ধি পাবে, এবং 57 থেকে 75 হলে আমার মান বৃদ্ধি পাবে। তো 75 এবং 57 এর মধ্যে ব্যবধান হচ্ছে 18, এবং 93 এবং 39 এর ব্যবধান 54। তো এইখানে আমার অ্যান্সার তাহলে আর দেখা লাগতেছে না, আমি বুঝতে পারছি যে অ্যান্সার হবে আমার 3। এটা বাদ, বৃদ্ধির ক্ষেত্রে দুইটা এলিমিনেট, এবং পরবর্তীতে মানের যে পার্থক্য তার ভিত্তিতে বাকি অ্যান্সার আমরা পেয়ে যাব। এরপর আমাদের 12 নাম্বার সিরিয়ালে একটা অঙ্ক। অ্যাকচুয়ালি আমি এগুলো আগে থেকে সলভ করে আবার সিরিয়াল দিয়ে রাখি, যাতে আমার এই সময় হেজিটেট একটু কম হয়। নাহলে ওভার কনফিডেন্সের ঠেলায় যদি অঙ্ক করতে হয় তো অনেক সময় আসলে টাস্কি খেয়ে পড়া লাগে। তো 12 নম্বর যে প্রশ্ন, এইখানে আমাদের আইডেন্টিফাই করতে হবে আমার কোন সংখ্যাটা ছোট এবং কোন সংখ্যাটা বড়। অপশনগুলো এরকম ছিল, 6/13, 11/24 এবং 3/8। এই যে সংখ্যা, এদের মধ্যে কোনটি বড় এবং কোনটি ছোট। তো এই সংখ্যাগুলোর ক্ষেত্রে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স থাকে, যেগুলো অ্যাপ্লাই করলে অনেক সহজে পাওয়া যাবে অ্যান্সার। তবে আমার ক্ষেত্রে হয় কি, আমি খুব একটা টিপস অ্যান্ড ট্রিক্স অঙ্কের ক্ষেত্রে মনে রাখতে পারি না। আমার কাছে সবসময় বেস্ট মনে হয় একটু টাইম গেলেও অ্যানালাইটিক্যাল যে প্রসেসটা, এটাই আমার কাছে একটু ইজি মনে হয়। এবং এই ক্ষেত্রে 5/12 এর যে ভাগফল, এখানে আমরা 5/12 থেকে পাবো হচ্ছে 0.41। এরপর হচ্ছে আমাদের 6, আমি এটা ক্যালকুলেট করে রাখছিলাম, এটা লং একটা প্রসেস, এটা যদি বারবার করে দেখাতে হয়, আমি একটা করে দেখাবো যে কীভাবে এগুলো পাওয়া যায়। আমি সবগুলো করে দেখাবো না, আমি এগুলো সব আগে থেকেই করে রাখছি। এবং 11, এটা হবে কত, 0.45, এবং 3/8 এটা হবে 0.37। তো এখান থেকে আমরা অটোমেটিক্যালি বুঝতে পারবো এটা। এবং ট্রিক্স যদি দেখি, এখানে সহজ বলা যায়, এই সহজ ট্রিক্সটা হচ্ছে এইটা গুণ এইটা করলে কত পাবো, 5/13 যা হবে আমি সেটা এইখানে লিখবো, 6/12 যা হবে এখানে লিখবো। যদি এইটা বড় হয় তাহলে আমার এই ভগ্নাংশটা বড় ধরতে হবে, যদি এইটা বড় হয় তাহলে এই ভগ্নাংশটা বড় ধরতে হবে, এবং যে বড় ভগ্নাংশটা এটারে পরবর্তীটা সেটা আবার গুণ করব, গুণ করে এর গুণফলটা এইখানে এবং এর গুণফলটা এইখানে লিখবো। তখন আবার দুইটার মধ্যে যেটা বড় ছোট দেখবো সেটা আমি নিয়ে নেব, বড়টা আবার পরেরটার সাথে করে দেখবো যে তাদের গুণফলের ক্ষেত্রে কোনটা হয়। তো আলটিমেটলি অ্যান্সার সেম আসে। তো আমার এই প্রসেসটা খুব একটা ভালো লাগে না বা কিছু। আমার মনে হয় যে প্রশ্নে যদি হয় তখন তো আমার একটা প্রশ্নই হবে, তো আমি ওইখানে আমার একটু কনফিউজড লেগে যাই, মানে যখন গুণ করে নিয়ে আমার একটু কনফিউজড লাগে, এই কারণে আমি ওই প্রসেসটা অ্যাপ্লাই করি না। আপনারা চাইলে অ্যাপ্লাই করতে পারেন। তো এইখানে আমার ভাগ সিম্পলি আমি 12 এটারে যদি ভাগ দিই হচ্ছে এখানে 5, তো আমার প্রথম অবস্থাতে তো যাবে না, তাহলে আমি 0.0 নিয়ে নেব। তাহলে এবার আমার 12 এর ভেতর যাবে 4 বার, 4/12 48, এইখানে আমি নিয়ে নেব। এখানে আমার 2 থেকে যাবে, আমার যেহেতু দশমিক নিয়ে নিচ্ছি তাহলে অটোমেটিক্যালি আমি এখানে 0 নিতে পারি। তখন আমার 12 2বার যাবে না, একবার যাবে। 12 দুগুণে 24 তো হবে না, 12কে 12 দেওয়ার পরে এখানে থাকবে 8, এখানে আমি আবার 0 নেব। এবার এইভাবে করলে আমার দেখা যাবে যে সংখ্যা একটা পর্যায়ে যেটা মিলে যাবে। তো আমি দুইটা বা তিনটা নেওয়ার পর যখন দেখি যে এখানে যে সংখ্যাগুলো এসে গেছে, পরবর্তীতে আর করার দরকার হচ্ছে না। এখানে 40-এর পর 1, মানে সরি 0.41, 0.46, 45 এবং 37। তো এখানে আমি দেখতে পাচ্ছি এটা বড়, আমি সেই সুবাদে নিয়ে নিলাম এটা। এরকম করে হয় গিয়ে ছোট বড় সবগুলো এক সিস্টেমে এসে যায়, আমার এই ট্রিক্সগুলো দেখা লাগে না। এবং এটা আমার ব্যক্তিগত মতামত যে অঙ্কের ভিতর ছোট ছোট টিপস অ্যান্ড ট্রিক্স এগুলো আমার একটু কম মনে থাকে। আমি অঙ্কটা সবসময় অ্যানালাইসিস করতে খুব একটা মানে সমস্যা হয় না আর কি, খুব একটা বেশি পছন্দ করি অনেকটা।
আমাদের এবার একদম এই পার্টের শেষের দিকে আছে, যে প্রশ্নগুলো সলভ করতেছিলাম এর ভিতরে এখন আমাদের একটা টপিক আছে আই নিয়ে। এবং আই এর ক্ষেত্রে আমরা যেটা জানি যে আই স্কোয়ার ইজ ইকুয়াল টু আই স্কোয়ারের মান হচ্ছে -1, অর্থাৎ কোথাও -1 মানে আই স্কোয়ার রেফার করতে পারি আমরা। এই একইভাবে আই যদি কিউব হয় তখন আই স্কোয়ার ইন্টু আই, এখানে মাইনাস, এটার মান -1 এবং আই, অর্থাৎ আমি এখানে পাচ্ছি -i। একইভাবে 4 এর মান আমরা 1 এবং একইভাবে i5 এর মান যদি বলে সেক্ষেত্রে আমরা এর সাথে আরেকটা আই এক্সট্রা গুণ মানে হচ্ছে অনলি আই পাবো। তো এই যে সার্কেল এটা চলতেই থাকবে। তো আমরা পরবর্তীতে যদি দেখি আমাদের একটা প্রশ্ন আছে, এটা আই মাইনাস i⁻⁻49, এটার অ্যান্সারটা কত আসবে। তো এইখানে আমার ফার্স্ট অফ অল মাইনাস মানে হচ্ছে এইভাবে নেমে যাবে, অর্থাৎ মানে কোনো কিছুর পাওয়ার, সাপোজ এর পাওয়ার যদি এটা হয় তখন আমরা ওই মাইনাসের জন্য একটা 1 দিয়ে যেটা সেটা লিখলে ওই মাইনাসটা বাদ হয়ে যায়। তো এইখানে এর ক্ষেত্রেও একই অবস্থা, এখানে মাইনাসের জন্য আমরা 1 করে নিলাম এবং এইখানে ফার্স্টে আমরা কি করতে পারি আই 48 ইন্টু একটা আই এভাবে লিখতে পারি। এবার 1/48 যেটা মানে হচ্ছে আই, এইখানে আমার 4 তার সাথে হচ্ছে 12 এটা লেখা যায় এবং এর সাথে যেটা ছিল আই। এবার এইখানে 1 আমার এই i4 এর যে মান আমরা এইখানে দেখছি যে এই মানটা আসলে অন করা যায়, তাহলে 1⁻12 মানে অনই, এর সাথে হচ্ছে আই। এখানে অন থাকলো না, কিন্তু এই যে 1 মানে 1 যে মানটা পাইছি আমরা, এই 1 রে করে আমরা যদি উপরে একটা আই এবং নিচে একটা আই এর সাথে গুণ নিয়ে নিই অন বাদ দিয়ে, তাহলে উপরে আমার থাকতেছে আই কিন্তু নিচে হয়ে যাচ্ছে আই স্কোয়ার এবং এইখানে 4 এই জায়গায় আই এর যে স্কোয়ার থাকলে মানটা আসে -1, অর্থাৎ মাইনাস আই আসবে এইখানে আমার অ্যান্সার। এইখানে আমি কোন লেভেল পর্যন্ত করব, আমি কোথায় এইখানে আয় আনবো, এটা কীভাবে বুঝবো, এই জিনিসগুলো সম্পূর্ণ নির্ভর করবে আমার অপশনে কি দেওয়া আছে তার উপর। আমার অপশনটা যদি এরকম থাকতো যে 1/i আকারে, তাহলে আমি ওই পর্যন্ত রাখতাম। যদি অপশনটা অন্যরকম থাকতো যে এই আই এর ফরম্যাটে না রেখে ওইটারে অন্য কোনো সংখ্যায় ফরম্যাটে রাখছে, তখন আমি দেখতাম ওই ফরম্যাটে যাওয়ার জন্য আমার কী কী লাগে, আমি অঙ্কটা সেভাবে সলভ করতাম। তো এরপর আমাদের আর একটা প্রশ্নই আছে, যে প্রশ্নটা দেখার পর আমাদের মোটামুটি এই চ্যাপ্টারটা ক্লোজ করা যায়। সেটা এখানে -8 ইন্টু -2, এইটার অ্যান্সারটা কত হবে। তো ফার্স্ট অফ অল আমরা যে মাইনাসটা এইটা সম্বন্ধে কি দিতে পারি, মাইনাস সমান আই স্কোয়ার ইন্টু 8 ইন্টু একইভাবে এখানে আই স্কোয়ার ইন্টু 2। এই যে আই স্কোয়ার যদি রুট করি তাহলে আইটা বাইরে চলে আসবে, √8 থেকে যাবে, ইন্টু একইভাবে এখানে চলে আসবে √2 থেকে যাবে। আই গুণ করলে আমি এখানেই পাবো আই স্কোয়ার এবং এটাকে পাবো 8×2 = 16। এটা সাধারণত যখন √a গুণ √b হয় এরকম থাকে তখন √/ab এটা করা যায়। তো সেই সুবাদে 8 আর 2, এটার 8×2 = 16 করে দিলাম। এবার এইখানে আমার আই স্কোয়ার মানে হচ্ছে -1 ইন্টু 16, এটারে রুট করলে পাবো 4, অর্থাৎ এখানে অ্যান্সার আসবে